নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল 22 বর্ধমান। আমি অলোক রঞ্জন আপনাদের সামনে 8 নম্বর পার্ট নিয়ে হাজির হলাম। যারা এই মুহূর্তে লেডি কনস্টেবলের পরীক্ষা দেবেন বা কলকাতা পুলিশ WBP যাই হোক না কেন, তার সঙ্গে PSC ফুড SI হোক বা WBCS প্রিলিমিনারি বা এই টাইপের রাজ্য সরকার কেন্দ্র সরকারের MTSC HSL যাই পরীক্ষা হোক না কেন, এই পরীক্ষাগুলো যাদের সামনে রয়েছে তাদের জন্য এটা একদম বাছাই করা প্র্যাকটিস সেট আমি নিয়ে এসেছি। আপনারা যদি এর আগের পার্টগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই একটু খুঁজে খুঁজে কষ্ট করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের অনেক কাজে লাগবে এবং এখান থেকে আপনারা যথেষ্ট পরিমাণে অঙ্ক শিখতে পারবেন, কারণ আমি আপ্রাণ চেষ্টা চালাই যাতে আপনাদেরকে কিছু শেখাতে পারি। এবং সামনে যে পরীক্ষাগুলো আসছে এগুলো হয়ে যাওয়ার পরেই আমি আবার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করে দেবো। আপনারা সেইভাবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও করতে পারবেন এবং যে পরীক্ষা সামনে আসবে সেই পরীক্ষাকে টার্গেট করে যেমন আমি প্র্যাকটিস সেট করাচ্ছি তেমন প্র্যাকটিস সেট করাবো। ঠিক আছে? যদি এর বাইরেও কারো মনে হয় আমাদের কোনো পেড ক্লাসে আসার ইচ্ছা আছে তাহলে অবশ্যই ওপরে নিচে যে নাম্বার স্ক্রল হচ্ছে সেখানে আসতে পারবেন। কোন কোন ক্লাস আমরা করাই সেটা নিচে স্ক্রল হচ্ছে। এতগুলো ক্লাস আমরা অনলাইন এবং অফলাইন দুটো মোডেই আমাদের চলতে রয়েছে। তার সঙ্গে যদি ইনস্টিটিউটের অ্যাড্রেস বা ফোন নাম্বার দরকার হয় তাহলে ওপরে স্ক্রল হচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর বকছি না, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়ে গেছে, এবার ক্লাসটা শুরু করে দিই। সেটা হচ্ছে 8টা সংখ্যার গড় 24 এবং অপর 24টি সংখ্যার গড় যদি 8 হয় তাহলে সবগুলি সংখ্যার গড় কত? দেখুন, নর্মালি আমরা কি করি, 8টা সংখ্যার গড় 24, তার মানে টোটাল কত? 8 × 24, এটা একটা রেজাল্ট বার করলাম। ফের আবার বলছি অন্য একটা 24টা সংখ্যার গড় 8, তাহলে সেক্ষেত্রেও টোটাল কত? 24 × 8, সেটাও একটা টোটাল হলো। দিয়ে তারপরে কি করবো? সব কটা সংখ্যার গড় বার করব, দিয়ে এই দুটো গুণফলকে যোগ করে তারপর আবার টোটাল যে সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করব। সেইটা না করে এই অঙ্কটাই সামান্য একটু চেঞ্জ করে আপনি কি করতে পারেন, দেখুন এই দুটো গুণ করব, ফের এই দুটো গুণ করে যোগ করব, এটা না করে 8 × 24 মানেও যা, 24 × 8 মানেও তাই। এটা যদি আপনি অনুভব করতে পারেন, 2 × 3 মানেও 6, 3 × 2 মানেও 6। গুণের ক্ষেত্রে আগে পরে বসলে কোনো ডিস্টার্ব হয় না। যদি এটা অনুভব করতে পারেন তাহলে এটা গুণ করে যোগ করার থেকে আপনি যদি 8 × 24 ইন্টু যদি 2 করেন, কেননা এটা তো দুটোই 8 × 24 প্লাস 8 × 24, তার মানে ইন্টু 2 করলাম, কাজ মিটে গেল। ফের একে ভাগ করব কত দিয়ে? এটা আমার টোটাল বেরোলো, এই দুটো টোটাল, সেটা আমি এভাবে বার করে নিলাম, যোগটা না করে বেঁচে গেলাম। এবার সংখ্যা কতগুলো? 8টা সংখ্যা এখানে, 24টা সংখ্যা এখানে, তাহলে 24 আর 8 32টা সংখ্যা। এই 32টা সংখ্যা দিয়ে আমরা কি করলাম? আমরা এখানে ভাগ করে দিলাম। এবার 32টা সংখ্যা আমাদের যদি মনে হয় যে একবারে 32 লিখবো না, তাহলে 8 লিখলাম, 4 লিখলাম, 4 8 32 হলো। কেন? টুক করে 8 8 কেটে দেবো বলে। আবার এটা করলাম 4 6 24 হয়ে গেল, 6 দিয়ে 12 হয়ে গেল। দেখুন আমি আমার মতো একটু সহজ করে নিলাম কাটাকাটি নিজের স্টাইলে। এটা আপনাদের নিজস্বতা, আপনারা নিজেরা চাইলেও দেখবেন 6 মাস 8 মাস যখন কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নেবেন ভালো কোনো জায়গা থেকে, তখন এগুলো দেখবেন নিজের মধ্যে আপনার জেনারেট হচ্ছে। যদি টিচার ভালো পান, জায়গা ভালো পান, তাহলে অনেক কিছু আপনার নিজের মধ্যে তৈরি হতে পারে। কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে, সোর্স অনেক হয়ে গেছে। আপনি চোখ বন্ধ করে যখন চোখ খুলবেন দেখবেন আপনার চারদিকে 40খানা কোচিং সেন্টার হয়ে গেছে। তবে সমস্ত কোচিং সেন্টারে গিয়ে যে আপনার ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা আপনাকেই চুজ করতে হবে যে আমার জন্য কোন কোচিং সেন্টার ভালো। দেখুন আমি অনেকের ক্ষেত্রে আমার কাছে আসলে তার ভালো হয়, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু আমি আবার খারাপও, কেননা তার আমার কাছে পোষায় না, তার আমাকে ভালো লাগে না, হতেই পারে। আবার অন্য কোনো একটা জায়গায় দেখা যায় যে তার খুব ভালো লেগে গেছে, কারো একজনের ভালো লাগছে আর একজনের লাগছে না। তো এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। সবথেকে বড় সমস্যাজনক হচ্ছে এমনও রয়েছে আমাদের কাছে দেখেছি, ইনস্ট্যান্ট আমাদের কাছে পড়ছে, মানে একেবারে রানিং স্টুডেন্ট, সে সোমবারে আমাদের কাছে ক্লাস করে গিয়ে মঙ্গলবারে তার গ্রামে চাকরির পরীক্ষার কোচিং সেন্টার তারই সে পড়াচ্ছে। এবার এতে হয় কি, আমি যদি দেখতাম যে হ্যাঁ এই ছেলেটির মধ্যে বা স্টুডেন্টের মধ্যে ক্যাপাবিলিটি তৈরি হয়ে গেছে, এর মধ্যে অনেক নিজস্বতা আছে, তাহলে এর মধ্যে ভালো লাগা ছিল যে হ্যাঁ এ পড়াচ্ছে, ঠিক আছে, তাকে সাহায্য করতে ইচ্ছে হয়। কিন্তু যে ছেলেটি আমার কাছে পড়ে আমাকেই স্যাটিসফাইড করতে পারে না, মানে আমার তাকে দেখে মনে হয়েছে মারাত্মকভাবে লো ক্যাটাগরি রয়েছে, অনেক তুলতে হবে, মানে ছোটোবেলা অনেক ফাঁকি দিয়েছে, অনেক উঠতে হবে, সেই গিয়ে যদি কোচিং সেন্টার করে পড়ায় এবং সেখানে যদি স্টুডেন্ট আসে, কিছু না হোক, এটা একটা ভয়ঙ্কর বিষয়। আমি বলছি না যে আমার কাছেই আসুক, সেই জায়গাটা না গিয়ে সে অন্য কোথাও যাক, যাদের এক্সপিরিয়েন্স আছে, যাদের কাছে গেলে কিছু বাড়তি পাওয়া যাবে। এবারে আমার কথাটা আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, কেন বলতে চাইছি। কিন্তু তার মানে এমনটা নয় যে কেউ আজকে শুরু করেছে মানে সে খারাপই হবে, এমনটা নয়। জীবনে প্রত্যেকেই তো প্রথম শুরু করতে হয়েছে, আমিও তো একদিন শুরু করেছি। আজকে আমরা রাইসকে ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড মনে করি, রাইসের সমিত স্যার তো একদিন প্রথম নিজেই শুরু করেছিলেন, তারও তো একদিন প্রথম দিন ছিল। আজকে সবাই তাকে আইডিয়াল মনে করে, তার কাছে গেলে চাকরি নিশ্চিত এটা মনে করে, কিন্তু সেও তো একদিন নতুন ছিল।
ফলে নতুন সবাইকে হতে হবে, কিন্তু সেই নতুনের মধ্যে ফারাক আছে, এটা আপনারা ভালো বুঝতে পারবেন। কোথায় গেলে আপনার সময় এবং টাকা নষ্ট হবে না সেটা আপনিই সবচেয়ে ভালো বুঝবেন। ওই জন্য যেখানেই যাবেন একটু সাবধানে, তার আগে তাকে অবশ্যই যাচাই করে নিন। তাকে জানার মতো যদি কোনো রাস্তা থাকে, ইউটিউবের ভিডিও বা কিছু, তাহলে সেটা দেখে জেনে শুনে তবে যান। দেখুন 2 নম্বর অঙ্কটা, এটাও আমাদের ইউটিউবে একজন কমেন্ট করে জানিয়েছিলেন যে টাকা পয়সার অঙ্কটা খুব তার ডিস্টার্ব হয়, এটা যেন আমি একটু করাই আমার নিজের স্টাইলে। তো ব্যাপারটা সেটাই আমি একটু চেষ্টা করেছি। একটা থলিতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা আছে, খুব কমন অঙ্ক। 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা রয়েছে 1:2:3 অনুপাতে। যদি সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয়, যদি সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয়, একটা অঙ্ক আসে তাদের মুদ্রার মূল্যের অনুপাত বলা থাকে, খুব ক্রিটিক্যাল জায়গা। এই অঙ্কটা কিন্তু একদম নর্মাল অঙ্ক, যেটা আদিকাল থেকে পরীক্ষায় পড়ে আসছে। আমি সেই অঙ্কই দিয়েছি, আগামী যে পার্টটা রয়েছে সেই পার্টে কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। এমন একটা অঙ্ক লাস্ট 2 বছর থেকে আসা শুরু হয়েছে এবং প্রথম বছর সবাই মুরগি হয়ে গেছে, সেটা আমি পরের পার্টে দিয়েছি। আপাতত এটা দেখুন নর্মাল অঙ্ক। প্রথম কি কাজ আমাদের? প্রথম কাজ হচ্ছে আমরা দেখব আমাদের কাছে 25 পয়সা আছে, 10 পয়সা আছে আর 5 পয়সা আছে, এগুলোর কয়েন আছে আমাদের কাছে, এগুলো লিখে নিলাম। কোনটা কতগুলো করে আছে? 1:2:3 দিয়ে আছে। তাহলে আমরা কি করব? 25 পয়সা আছে একটা, 10 পয়সা আছে দুটো, 5 পয়সা আছে তিনটে, যেটা আমরা দেখতে পাচ্ছি 1:2:3। তাহলে 25 পয়সা যদি একটা হয় তাহলে টোটাল ভ্যালু কত? 25 পয়সা। 10 পয়সা দুটো হলে টোটাল ভ্যালু কত? 20 পয়সা। 5 পয়সা তিনটে হলে টোটাল ভ্যালু 15 পয়সা। এটা আমরা টোটাল ভ্যালু তাহলে কত পেলাম? 25 আর 20 45 50 60 পয়সা। খেয়াল করুন, আমরা টোটাল ভ্যালু পেলাম 60 পয়সা, কিন্তু কটা কয়েনের জন্য? সেটা হচ্ছে 3 আর 2 5 আর 1 6টা কয়েনের জন্য। 6টা কয়েনের জন্য 60 পয়সা। এটি হবে আপনার মেন জায়গা, এটি হবে আপনার হাইলাইটেড লাইন। 6টা কয়েনের জন্য 60 পয়সা, ব্যাস। এইটা আপনাকে যাই অঙ্ক আসুক, আপনাকে এই জিনিসটা সবার আগে করতে হবে যে 6টা কয়েনে 60 পয়সা হয়। এইবার অঙ্কতে যেমন প্রশ্ন দিয়েছে, আপনি এটাকে ঐকিক নিয়মে সেইভাবে ফিট করবেন যে 6টা কয়েনে 60 পয়সা হয় নাকি 60 পয়সা হতে গেলে 6টা কয়েন লাগে। যাকে উত্তর চায় তাকে ডান দিকে রাখতে হয়, তাহলে সেইটা আমরা দেখব। এবার আমাদের কোশ্চেনে কী ছিল? যদি টোটাল 30 টাকা থেকে থাকে ওই ব্যাগের মধ্যে, 30 টাকা মানে 30-এর পরে দুটো শূন্য, এত পয়সা, 3000 পয়সা। এবার আপনি ভাবুন ঐকিক নিয়মে কী লিখবেন? 3000 পয়সা দেওয়া আছে, তার মধ্যে 5 পয়সার কয়েন বা মুদ্রা কটা? কয়েন উত্তর চেয়েছে, তার মানে ঐকিক নিয়মে লিখব কি? 60 পয়সাতে আমার 6টা কয়েন লাগে, তাহলে 1 পয়সাতে কটা লাগবে? 6/60টা কয়েন। আর 3000 পয়সাতে কটা লাগবে? সেটা হচ্ছে ইন্টু 3000। এবার এইটা কাটাকাটি করবো, এইটা কাটলাম এইটা কাটলাম, 10 হলে একটা শূন্য কাটলাম, দিয়ে উত্তর হলো 300টা। টোটাল কয়েন কটা? টোটাল কয়েন 300টা। এইটা আমরা ঐকিক নিয়মে না করেও বুঝতে পারতাম যদি আমাদের একটু চোখ কান খোলা থাকতো। কীরকম? সেটা হচ্ছে আমরা দেখলাম 6টা কয়েনে 60 পয়সা হয়, মানে কয়েন যতগুলো তার 10 গুণ হচ্ছে পয়সা। 6টা কয়েন 60 পয়সা, বা 60 পয়সাতে 6টা কয়েন, তাহলে 3000 পয়সাতে নিশ্চয়ই 300টা কয়েন হবে। এটা আমাকে কে বলবে? এটা তো আমি নিজেই নিজেকে বলবো। 3000 পয়সাতে কটা হবে? 300টা কয়েন হবে। এটার জন্য আর ঐকিক নিয়ম লাগবে না। এবার 300টা কয়েনের মধ্যে কে কে আছে? আছে 25 পয়সা, আছে 10 পয়সা, আছে 5 পয়সা। কিন্তু কোন স্টাইলে? আমার জানতে চেয়েছে 5 পয়সা। 5 পয়সা মানে কীরকম? এবার আমি টোটাল 3 2 5 আর 1 6, একে 6 দিয়ে ভাগ করে 5 পয়সা 3 দিয়ে গুণ করব। সেটা না করে যদি আমরা এটা ভাবি যে টোটাল 6টা কয়েনের মধ্যে 3টেই হচ্ছে 5 পয়সা, মানে অর্ধেক 5 পয়সা, তাহলে 300টা যদি টোটাল কয়েন হয় তাহলে তার অর্ধেক 5 পয়সা, মানে 150টা 5 পয়সা। হয়ে গেল উত্তর। 5 পয়সা কটা? 5 পয়সা 150টা। যদি বলতো 10 পয়সা কটা, তাহলে আমরা দেখতাম 6টা কয়েনের মধ্যে দুটো, 6টায় দুটো মানে 3 ভাগের 1 ভাগ, তার মানে এই 300-র 3 ভাগের 1 ভাগ মানে 100 পিস হতো আমার কি? 10 পয়সা। আর 25 পয়সা টোটাল 6 ভাগের 1 ভাগ, তাহলে 6 ভাগের 1 ভাগ মানে কত? 300-র 6 ভাগের 1 ভাগ মানে 50টা কয়েন। তাই টোটাল হিসেব করে দেখুন 150, আর এদিকে 100, 250 আর 50, 300টা কয়েন হয়ে গেল। এই হচ্ছে আপনার অঙ্ক, যেটা আমি বললাম। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একবার ব্যাক ফরওয়ার্ড করে একটুখানি স্লোলি দেখে নেবেন, নিজের মতো নোট করবেন, নিজের মতো বুঝবেন, সারা জীবনে কিচ্ছু অসুবিধা হবে না। নেক্সট, প্রচুর পরিমাণে কমন অঙ্ক, কিন্তু জলবৎ তরল অঙ্ক, দুধ জলের অঙ্ক, কিন্তু অঙ্কটা সত্যিই জলের মতো, দুধের মতো অতটাও কঠিন নয়। একটা 35 লিটার দুধ ও জলের মিশ্রণে টোটাল লিটার কত আছে? 35 লিটার মিল্ক আছে। দুধ এবং জলের মিশ্রণ যাই রয়েছে, ঠিক আছে। দুধ ও জলের অনুপাত কত ছিল? 4:3। ওই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটিতে 60% জল থাকবে? কি থাকবে? 60% যেটা থাকবে সেটা খেয়াল করুন, জল থাকবে। এটা মাথায় রাখুন
যে 60% জল থাকবে বলছে না দুধ থাকবে, কোনটা মেশাচ্ছি এবং কোনটা থাকছে, এটা খুব ভাইটাল একটা বিষয়। আপনার প্রথম কাজ হবে যত লিটার দুধ ছিল বা মিশ্রণ ছিল, এখানে মিল্ক আর ওয়াটার কি হিসেবে ভাগ আছে, দুধ এবং জলের অনুপাত। তার মানে প্রথমটা লিখলাম মিল্ক, পরেরটা লিখলাম ওয়াটার। কোন অনুপাতে? 4:3। তাহলে 4:3 যদি হয়, আপনি পিওরলি ভাবুন 35কে টোটাল ক ভাগে ভাগ করবেন? 4 আর 3 7 ভাগ। 7 ভাগের মধ্যে 4 ভাগ দুধ, 3 ভাগ জল। তাহলে 7 ভাগ যদি করি 1 ভাগে 5, তাহলে এটা কত হলো? 5 4 20 লিটার, আর এটা 5 3 15 লিটার। এটা আমরা কনফার্ম পেলাম। ব্যাস এইটুকু আপনি যদি পেয়ে যান, আপনার আর কিছু লাগবে না, অর্ধেক কাজ হয়ে গেল। তার মানে আপনার টোটাল মিল্ক আছে 20 লিটার আর ওয়াটার আছে 15 লিটার, সেটা হচ্ছে মিশ্রণে। এবার আপনি পরের জায়গায় চলে আসুন। এটা ভাঙতে আপনার খুব বেশি হলে 2 থেকে 3 সেকেন্ড লাগবে। অঙ্ক রিডিং পড়তে পড়তেই ভেঙে ফেলবেন। অঙ্কটাতে কি দেওয়া আছে? ওই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটাতে জল থাকবে 60%। তাহলে জল মেশাচ্ছি, যেটা মেশাবো, খেয়াল করবেন, যেটা মেশাবো হিসাব সেটাতে করব না, যেটা মেশাবো না হিসাব সেইটাই করব। কি রকম? আমি জল মেশাচ্ছি, দিয়ে 60% জল আছে, তো 60% যদি জল থাকে নিশ্চয়ই 40% দুধ হবে, যে দুধটা আমি নতুন করে আর মেশাইনি। তার মানে এই যে 20 লিটার দুধ ছিল, এটা কিন্তু নতুন করে মেশাইনি। এ কত পার্সেন্ট? এ তার মানে 40%। বইয়ের কথা অনুযায়ী, কিন্তু আমি নিজে বলছি না। এ 40, আর এই দিকটা কত? এই দিকটা 60%। এবার ভাবুন, এই যে গল্পটা 40%-এ 20 লিটার হয়। এবার আপনার লাস্ট ক্লু, 40%-এ 20 লিটার হয়, তাহলে 60%-এ ক লিটার হবে? আপনি নিজেই বোঝেন, কিন্তু 40%-এ 20 মানে যতটা পার্সেন্টেজ তার অর্ধেক লিটার। তাহলে এখানে 60%, তার মানে 30 লিটার এখানে জল হতে হবে। এটা কত হতে হবে? এটা নিশ্চয়ই 30 লিটার হতে হবে। মেশানোর পরে শুরুতে কত ছিল? 15 লিটার। তাহলে নতুন করে জল মেশানো হয়েছে কতটা? 15 লিটার অ্যাড করা হয়েছে। আপনার উত্তর শেষ, এইটাই ব্যাস, উত্তর হয়ে গেল। নেক্সট, ভীষণ ভালো অঙ্ক। এটা বোধহয় খুব সম্ভবত গতবারের কলকাতা পুলিশের এসআই এর অঙ্ক ছিল। এটা খেয়াল করছেন আমার এই মুহূর্তে, কিন্তু বেশ মজাদার, আমার বেশ পছন্দ হয়েছিল অঙ্কটা। এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তাই খরচ করেন। ভাবুন একবার, 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তাই খরচ করেন। আপনি যদি মনে করেন যে অঙ্কটা আমি করবই না, অঙ্কটা আমার নিজের ঘরের কথা ভেবে আমি মুখে মুখে করে নেব, আপনি তাও পারবেন। ভাবুন আপনি নিজেই ইনকাম করেছেন, শুধু এটা ভাবুন, নিজের সঙ্গে তুলনা করুন, খুব সহজে কাজ মিটে যাবে। 3 মাসে যা আপনি ইনকাম করেছেন 4 মাস ধরে সেটা খরচ করেছেন। তার মানে 4 মাসে যেটা ইনকাম করেছিলেন 1 মাসের ইনকামটা আপনার বেঁচে গেল। খুব অনুভব করুন, 3 মাসে যা ইনকাম, এবার বলেছে দেখুন তার মাসিক আয় কত? 1000 টাকা। তার মানে এই যে 3 মাসে তার ইনকাম কত? 3000 টাকা। 4 মাসে তার ইনকাম কত? 4 মাসে ইনকাম হচ্ছে 4000 টাকা। এটা ইনকাম, বোঝা গেল? এটাও কিন্তু ইনকাম। এটা 3 মাসের ইনকাম, এটা 4 মাসের ইনকাম। এখন মজার বিষয় হচ্ছে 3 মাসের ইনকাম দিয়ে 4 মাসের খরচ চালায়। তাহলে 4 মাসে গিয়ে ইনকাম হয় কত? 4000, কিন্তু 4 মাসে গিয়ে খরচ হয় কত? 3000। তার মানে 3000 যদি খরচ হয় 4 মাসে, জমে কত? প্রতি 4 মাসে 1000 টাকা করে জমে। প্রতি 4 মাসে যদি 1000 টাকা করে জমে, তাহলে 1 বছরে 3000 টাকা জমবে। 4 মাসে 1000, তাহলে 12 মাসে 3000। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 3000। আশা করি বুঝতে পেরেছেন, অসুবিধা হওয়ার কথা নয়। কেন জানি না অসুবিধা হবে কিনা, আমার মন বলছে অসুবিধা হবে না। ভীষণ ভালো অঙ্ক। আসলে সবকটা অঙ্ককে আমি ভীষণ ভালো অঙ্ক বলছি। যারা চাকরির পরীক্ষা দেন, অভ্যেস আছে, তারা জানেন যে অঙ্কগুলো কতটা যুক্তিসম্মত এবং কতটা বাছাই করে। একদম ভীষণ ভীষণ কমন অঙ্ক। আমি সিম্পলিফিকেশন বা এই টাইপের চ্যাপ্টারগুলো আপনাদেরকে করাচ্ছি না, করানোর মতো আপাতত সময় নেই। তবে লেডি কনস্টেবল যারা পরীক্ষা দেবেন তারা হয়তো আর সময় পাবেন না। যারা ফুড এসআই বা ডাব্লিউবিপি বা সামনে কেপির সার্জনের পরীক্ষা দেবেন, এসআই দেবেন, তারা সব পাবেন এগুলো। এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো। দুধ কিনে জল মেশাবে, এটা তো স্বাভাবিক কথা। যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রি করে, তাহলে তার লাভ হয় কত? 20%। ভাবুন, দুধের সাথে জল মেশাচ্ছে, স্বাভাবিক বিষয়, এটা যারা দুধ বিক্রি করে তাদের স্বভাব। এবারে সেটা করেও সে ক্রয় মূল্যেই দুধ বিক্রি করছে, যে দামে কিনে আনছে সেই দামেই বিক্রি করছে। তো আমি আগে একবার বলেছিলাম আপনাদেরকে যে দামে দুধ কিনে আনবো, আমি গয়লা, মনে করুন গয়লা ঘোষ, আমি যে দামে দুধ কিনে আনছি 40 টাকা লিটার, আমি যদি 40 টাকা লিটারই বেচি, তাহলে আমার কোনো লাভ হবে? হওয়ার তো কথা নয়। হিসেব তো বলছে লাভ হওয়ার কথা নয়। কিন্তু তা সত্ত্বেও যদি আমি লাভ করি, তাহলে আপনি কি ভাববেন যে যেটা লাভ করলাম সেটা কি? কমেন্টে লিখে জানাবেন যেটা লাভ করলাম সেটা কি। ঠিক আছে? যেটা লাভ করলাম সেটাই জল। যতটা লাভ ততটাই জল, বা যতটা জল ততটাই লাভ। কখন? যদি কেনা দামেই বিক্রি করি, তো যতটা জল ততটাই লাভ। কিন্তু যদি কেনা দামের থেকেও বেশি দামে বেচি, তাহলে যতটা জল লাভ তার থেকেও বেশি। আর কেনা দামের থেকে যদি কম দামে বেচি, তাহলে যতটা জল তার থেকে একটু কম লাভ।
এখন আমাদের কোশ্চেন হচ্ছে যতটা জল ততটাই লাভ, কেন? কারণ হচ্ছে কেনা দামে বিক্রি করতেই অঙ্ক পরীক্ষায় আসে, অন্য কোনো দামে জেনারেলি আসে না। এবার কেনা দামে বিক্রি করে যে প্রফিটটা করেছি, আপনার প্রথম কাজ, দেখুন অঙ্ক ধরে এতক্ষণ ধরে আমি পড়লাম, কিন্তু কাজ হচ্ছে কোনটুকু, যে প্রফিটটা হবে প্রথম দেখে নেবেন যে কেনা দামে বেচছে কিনা, খুব ভালো কথা। যেটা প্রফিট সেটা হচ্ছে ওয়াট, 20% প্রফিট, তার মানে 20% ওয়াটার। তাহলে মিল্ক কতটা? মিল্ক হচ্ছে 100%। এবার অনেকের মনে হয় যে 20% যদি ওয়াটার হয় তাহলে তো 80% মিল্ক হওয়ার কথা, না একদম না, সেটা কিন্তু দুধ আর জলের অঙ্ক। কিন্তু আপনারা এটা বুঝতে হবে যেটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক। দুধ আর জল কথাটা লেখা আছে, অনেকে মনে করে এটা হয়তো বোধ হয় রেশিওর অঙ্ক, কেননা রেশিও দিয়ে করা আছে। কেউ মনে করে এটা হয়তো পার্সেন্টেজের অঙ্ক, কেননা পার্সেন্টেজ আছে। কেউ অন্য কিছু মনে করে, কিন্তু বাস্তব হচ্ছে এটা প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের অঙ্ক। প্রফিট যদি 20% হয় তাহলে কস্ট প্রাইস মানে কেনা দাম 100%, যেটা মিল্ক। তাহলে এদের অনুপাত কত? অনুপাত হচ্ছে এইটা 5:1। এইবারে এই পর্যন্ত অনেকে পারে, প্রথমত এটা অনেকে পারেও না, যারা পারে না তারা আজকে শিখে নিল। দিয়ে কী হলো? 5:1, মানে 5 লিটার যদি মিল্ক হয় 1 লিটার হচ্ছে ওয়াটার। এবার মনে করুন আমি 10 টাকা করে কিনে আনলাম, 10 টাকা করে দুধ কিনেছি, 5 লিটার দুধ কিনতে আমার 50 টাকা খরচ। আমি বিক্রি করার সময় 1 লিটার জল মিশিয়ে দিলাম, মানে 6 লিটার বিক্রি করব। 10 টাকা করে কিনেছি বলে 10 টাকা করে বেচবো, 60 টাকা হবে। তাহলে 50 টাকা আমার ইনভেস্ট করেছিলাম, 60 টাকা আমি পেলাম, তার মানে 10 টাকা লাভ, 50 টাকায় 10 টাকা মানে 100 টাকায় 20 টাকা, 20% প্রফিট বজায় থেকে গেল। তাহলে আমার উত্তর কত হলো? 5:1। কিন্তু প্রশ্ন কি থাকবে? দেখুন, এই বলতে পারে যে যদি এরকম ঘটনা ঘটে, মানে দুধের সাথে জল মেশালো, তারপরে কেনা দামে বিক্রি করলো, তারপর 20% প্রফিট হলো, তাহলে দুধ আর জলের অনুপাত কত? সেক্ষেত্রে উত্তর 5:1। কিন্তু বাই চান্স যদি এই জিনিসটা দিয়ে দেয় পরীক্ষায়, তবে প্রতি লিটার এই যে জায়গাটা, প্রতি লিটার মিশ্রিত দুধে জল কতটা ছিল, ভীষণ ভাইটাল জায়গা। প্রতি লিটার মিশ্রিত দুধে জল কতটা ছিল, এটা খুব কঠিন জায়গা। তাহলে প্রতি লিটারে যখন আপনাকে বলবে তখন কি করতে হবে? দেখুন 6 লিটার, দুটো যোগ করলাম, 5 লিটার দুধ আর 1 লিটার জল, তাহলে প্রতি 6 লিটারের মধ্যে 1 লিটার করে হচ্ছে জল, তার মানে 6 ভাগের 1 ভাগ জল। তাহলে এইটা হবে জল। জল কতটা আছে? 1/6। উত্তর কোনটা? এইটা। কিন্তু যখনই 5:1 আমার উত্তর আসে, মনটা চায় এটাকে উত্তর করে দিতে 1/5 লিটার, কিন্তু এটা যেই করবেন অমনি কিন্তু সব শেষ। তাহলে জল কতটা থাকবে? এই যে প্রতি লিটার মিশ্রিত দুধে জল কতটা ছিল, তাহলে জল ছিল 1/6 ভাগ বা 6 ভাগের 1 ভাগ। আর দুধ, যদি আপনাকে দুধ কতটা ছিল বলে, তাহলে কিন্তু 6 ভাগের মধ্যে 5 ভাগ দুধ। এইটা 6 লিটারের মধ্যে 5 লিটার দুধ, 6 লিটারের মধ্যে 1 লিটার জল। আশা করি এরপরে আর ভুল হবে না। এরপরেও যদি ভুল হয় তাহলে আমার আর কিছু করার থাকবে না। নেক্সট, এটাও গত বছর পরীক্ষায় আসা একটা অঙ্ক। সেটা হচ্ছে রাকিব 4টি বিষয়ে 67, 69, 78 এবং 88 নম্বর পায়, তাহলে পঞ্চম বিষয়ে তাকে কত নাম্বার পেতে হবে গড় নম্বর 80-তে পৌঁছানোর জন্য? এবার মনে করুন আপনি লেটার মার্কস পেতে চাইছেন, হলো লেটার মার্কস পেতে চাইছেন, মানে পার সাবজেক্টে 80 পেতে চাইছেন। প্র্যাকটিক্যালি ভাবুন অঙ্কটা জলের মতো সহজ। তা নাহলে কী হবে? এই যে টোটাল সাবজেক্ট কটা? 5টা, 80 করে যদি হয় তাহলে 5×8 = 40, মানে 400 নম্বর থেকে মাইনাস করব কত? এইগুলোকে যোগ করে। তো অত করার দরকার নেই, এইগুলোকে যোগ করব, তারপর আবার এইটাকে টোটাল বার করে তার থেকে বিয়োগ করবো, দরকার নেই। আপনি ডাইরেক্ট হিট করুন অঙ্কতে। আপনি নিজের কাছে ভাবুন, এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফ। আপনার 5টা সাবজেক্ট আছে, 4টেতে এইটা পেয়েছেন, এতগুলো করে উত্তর করেছেন। এবার আপনি ভাবছেন যে আপনার আশা ছিল 80% নাম্বার পাওয়া, আপনার খুব আশা ছিল লেটার পাবো, কিন্তু দেখলেন কিছু কিছু পরীক্ষা খারাপ হয়ে গেছে, কিছু ভালো হয়েছে, লেটার মার্কের থেকে বেশি পেয়েছেন। তাহলে আলটিমেটলি আপনার এই 5th সাবজেক্ট যেটা আপনার পঞ্চম বিষয়, এই পঞ্চম বিষয়ে এক্স্যাক্টলি কত পেতে হবে যাতে করে এভারেজ এদের 80 থাকে, ঠিক? তাহলে আপনি প্রথমে কী ভাবেন? পঞ্চম বিষয়টাতে অন্তত 80 তো পেতেই হবে, যেটা পঞ্চম বিষয়টা 80 পাওয়া, 5th পেপার। তার সঙ্গে এক্সট্রা পাওয়া কি লাগবে? হ্যাঁ, এক্সট্রাও পেতে হবে ওই পেপারটা। কেন না কিছু কিছু পেপার আমি কম নাম্বার পেয়ে বসে আছি, তাহলে সেটা অ্যাড করব কিভাবে? দেখুন 67, 80-তে পৌঁছাতে গেলে আর কত দরকার? আর 13 নাম্বার দরকার। 13 এই পেপারে পাবো, 5th পেপারে যোগ করে নিন। সেকেন্ড পেপারটায় 69 পেয়েছিলেন, 80 পেতে গেলে আর 11 দরকার, 11 যোগ করে নিন, হলো। ফের দেখুন থার্ড পেপারে 78 পেয়েছিলেন, তাহলে আর কত দরকার? 2 দরকার। এই যে কম কম যেগুলোতে পেয়েছেন সেটা তো এই পেপারটাই তুলতে হবে। এবার 4th পেপারে আপনি 88 পেয়েছেন, 80 থেকে 8 নম্বর বেশি পেয়েছেন, তাহলে ওইটা আপনার না পেলেও চলবে, মাইনাস করে দিন, আপনার উত্তর শেষ। এবার 80, 90, 93, 94, 104,
তার সঙ্গে হচ্ছে 106 থেকে 8 বাদ, তার মানে পেতে হবে কত ফাইনালি 98। অর্থাৎ ফিফথ পেপারটায় আপনাকে পেতে হবে 98, তবে গিয়ে যে সাবজেক্টগুলোতে কম নাম্বার পেয়েছেন সেটা মেকআপ হবে, যেটাই বেশি পেয়েছেন সেই 8টা না পেলেও চলবে, সেটা ওই জন্য বাদ দিয়ে দিয়েছি। এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার একটু সময় কম লাগবে, সহজ হবে যোগ বিয়োগটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন জানাবেন, যদি বুঝতে না পারেন তাও জানাবেন। আমাদের আজকের পার্টটা এখানেই শেষ হলো। যেতে যেতে একটা কথা বলে দিই, যেটা অ্যাডভার্টাইজমেন্ট আমাদের দিতেই হয়, আমাদের তো পেট আছে, আমাদের তো পেটটা চালাতে হয়। আপনাদের কথা আমরা অবশ্যই ভাবছি, আগামী দিনেও ভাববো, খুব ভালোভাবে ভাববো, আপ্রাণ চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে আমাদেরও যেহেতু পেট আছে, এত বড় ইনস্টিটিউট চালাই আমরা, এত বড় মানে আমাদের নজরে বিশাল বড়। আমাদের নজরে আমাদের যে ইনস্টিটিউট সেটা ছোট হলেও কিন্তু নিজস্ব তো অনেক বড় তো লাগবে। এবং আপনারা যারা মনে করবেন বিশ্বাস ইনস্টিটিউট আপনার নিজের ইনস্টিটিউট, আপনাদেরও মনে হবে এটা অনেক বড় ইনস্টিটিউট। তো আমাদের একাধিক স্টাফ রয়েছে, টিচার রয়েছে, তাদেরও পেট চালাতে হয়, ঘর সংসার চালাতে হয়, সেজন্য আমাদের পেড কোর্সও চালাতে হয়। এটাকে খারাপভাবে নিলে হবে না, প্রত্যেকের তো প্রফেশন থাকে, তো আমাদের প্রফেশন এটাই। যদি আপনাদের মনে হয় যে এর বাইরেও যেটুকু আপনারা পাচ্ছেন এর বাইরেও এক্সট্রা পাওয়ার দরকার আছে, আরও কম সময়ের মধ্যে বেশি পেতে চান, ধারাবাহিকভাবে পেতে চান, সাজানো গোছানোভাবে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের পেড কোর্সগুলোতে আসতে চান। আইএএস এবং এনডিএ বাদ দিয়ে আপাতত বাকি সমস্ত কোর্সই আমরা অনলাইন এবং অফলাইন করাই। কোর্সগুলো নিচে স্ক্রল হচ্ছে দেখতে পারবেন, এবং যদি ইনস্টিটিউটের অ্যাড্রেস বা ফোন নাম্বার দরকার হয় তাহলে ওপরে স্ক্রল হচ্ছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। ফিরছি নতুন পার্ট নিয়ে আগামীকাল। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। নমস্কার।